বিসমিল্লাহির রহমানির রহিম। প্রতিদিনের মতো আজকেও আমি একটা প্রতিবেদন নিয়ে এসেছি। আর এখন থেকে আমি যেটা ভেবেছি যে প্রত্যেক দিনের প্রতিবেদনটা যেই বিসিএস এর যে লিখিত পরীক্ষার সিলেবাস অনুযায়ী মিলে, সেই সিলেবাসের সেক্টর অনুযায়ী ভাগ করে আলাদা প্লে লিস্টে থাকবে। সুতরাং আপনার প্লে লিস্ট গুলো চেক করলে সহজেই পেয়ে যাবেন আরকি। আচ্ছা, তো আজকের প্রতিবেদন ছিল বাংলাদেশের ভূ-প্রকৃতির উপর ফারাক্কাবাদ ও গজলডোবা বাঁধের প্রভাব। এই নিয়ে প্রতিবেদন লিখেছেন ডক্টর মোহাম্মদ খলিলুজ্জামান রহমান। উনি ডেইলি আমার দেশে এই প্রতিবেদনটা লিখেছেন। তো এটা মূলত বাংলাদেশের যে ভূ-প্রকৃতি বিষয়গুলি আছে বা বাংলাদেশের পররাষ্ট্রনীতি এর সাথে খুব ভালো করে মিলবে আরকি। তো এই প্রতিবেদনে মূলত বেশ কিছু জিনিস দেখানো হয়েছে। তার মধ্যে প্রথমত যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আমাদের বাংলাদেশের ঠিক সীমান্তের কাছেই ভারতের ২ টা বড়, বড় বাঁধ আছে। একটা ফারাক্কা বাঁধ, আরেকটা হচ্ছে গজলডোবা বাঁধ। এগুলো আসলে কবে করা হয়েছে, এগুলো করার প্রেক্ষাপটটা কি, কি কারণ ভারত দেখিয়েছিল? এটা ১ম। দ্বিতীয়ত হচ্ছে এগুলো আমাদের আসলে আমাদের দেশকে কিভাবে ক্ষতিগ্রস্ত করছে, আমাদের দেশকে কি ক্ষতির মুখে ফেলতেছে, এই নিয়ে হচ্ছে মূলত এই প্রতিবেদনটা। আচ্ছা, তো মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক। দেখেন, এখানে সবার ১ম একটা কথা বলছে যে কলকাতা বন্দরের কথা। কলকাতা বন্দর আমরা জানি। আমি একটু ম্যাপটা আপনাদের বোঝার সুবিধার্থে নিয়ে আসি। আচ্ছা, আপনারা দেখতে পারেন যে এইখানে এই পাশটায় এখানে একটা ব্যারেজ দেওয়া, সেটার নাম হচ্ছে এই যে এই পাশে গজলডোবা ব্যারেজ। এটা তিস্তা নদীর উপরে। আর এইখানে একটা ব্যারেজের নাম দেয়া, নাম ফারাক্কা ব্যারেজ। এটা গঙ্গা নদীর উপরে। আর ঠিক এই পাশে হচ্ছে কলকাতা বন্দর। তো ভারত যেটা বলেছে যে গঙ্গার উপরে এই ফারাক্কা বাঁধটা দিয়ে এখান থেকে একটা লাইন নিয়ে তারা এই কলকাতা বন্দরের পানির নাব্যতা দিয়ে কলকাতা বন্দরটাকে রক্ষা করবে। এই কথা বলেই তারা কি করেছিল? তারা হচ্ছে এই ব্যারাজটা নির্মাণ করেছিল যে এখান দিয়ে তো সব পানি পদ্মা হয়ে বাংলাদেশ দিয়ে এই বঙ্গোপসাগরে পড়ে, আমরা কিছু পরিমাণ পানি নিয়ে কলকাতা বন্দরটার নাব্যতা রক্ষা করব। কিন্তু বাস্তবে কিন্তু তা হয়নি। গজলডোবা ব্যারেজের ক্ষেত্রে ঠিক একই কথা বলেছে যে আমরা এখান থেকে কিছু পানি নিয়ে আশেপাশের যে অঞ্চলগুলো মরুকরণ হচ্ছে এগুলোকে আমরা একটু কৃষি জমিগুলোকে বাঁচাবো, এরকম কথাবার্তা বলে তারা কি করেছিল, তারা এই বাঁধগুলো নির্মাণ করেছিল। এগুলা কিন্তু আন্তর্জাতিক নিয়মের টোটালি বাইরে। এখন দেখেন, এই হচ্ছে আমাদের বাংলাদেশ, এই যে এখানে হচ্ছে বাংলাদেশ, এই যে এখানে বাংলাদেশ। আর ঠিক বাংলাদেশের একবারে কাছেই ফারাক্কা ব্যারেজটা, বেশি দূর না কিন্তু, মাত্র ১১ কিলোমিটারের মতো। আর এখানে বাংলাদেশের সীমানা, এখানে হচ্ছে গজলডোবা ব্যারেজ, এটাও অত বেশি দূর না। তো এই যে এত সন্নিকটে এরকম ব্যারেজ নির্মাণ করা, নিজেদের ব্যাপারটা আসলে যতটা বলে তার থেকে বেশি এগুলা আমাদের জন্য মরণ ফাঁদ তৈরি করে, আমাদেরকে হয় না গলায় মুখে বন্দুক থেকে মানুষের থেকে সুবিধা আদায় করা, ঠিক এরকম বিষয় হয়েছে এখানে আর কি। তো যাই হোক, কলকাতা বন্দরকে নদীর পলির হাত থেকে রক্ষা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সীমান্ত থেকে মাত্র ১১ মাইল দূরে মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর গ্রামে নির্মাণ করে এই ফারাক্কা ব্যারেজ। এই ব্যারেজের দৈর্ঘ্য প্রায় ১,২৪৫ মিটার, তার মানে প্রায় ১০১ কিলোমিটার, মানে ১ কিলোমিটার গিয়েও আরো ২৪৫ মিটারের মতো, বিশাল লম্বা ব্যারেজ আর কি। এবং এর উচ্চতা ২৩ মিটারের মতো। এই ব্যারেজ গুলো আসলে একটা নদী বেঁচে থাকে, নদীকে নদীর মতো চলতে দিতে হয়। নদীর উপর যদি এরকম কৃত্রিম স্থাপনা তৈরি করা হয়, তখন এটা নদীকে হত্যা করার শামিল হয়ে যায়। এবং তাই কিন্তু হচ্ছে আর কি। এই অভিশপ্ত মরণ ফাঁদ আসলে আমাদের জীবন, আমাদের বাংলাদেশের ব্যাপক ক্ষয়ক্ষতি করতেছে। ১৯৭৪ সালে একটা ট্রায়াল দিবে বলে চালু করা হয়েছে, তারপরে আর এটা কোন রকম বন্ধ করা হয়নি এবং আন্তর্জাতিক কোনো নিয়ম নীতিও মানেনি। এক কথায় বলা যায় যে গায়ের জোরে নিয়ম নীতিকে তোয়াক্কা করেই ভারত আসলে এই কাজটা করতেছে। এই গেল ফারাক্কাবাদের কথা। গজলডোবা ব্যারেজটা দেখাইলাম না যেটা, সেটা মাত্র ৬০ কিলোমিটার উজানে অবস্থিত এবং সেটা ১৯৯৮ সালে তিস্তার উপরে নির্মাণ করা হয়। এই ব্যারেজটা তিস্তার উপরে নির্মাণ করা, তারা এখান থেকে জলবিদ্যুৎ তৈরি করে। কিছু অংশ বলে যে এই পানি নিয়ে আর কি কৃষি কাজের উদ্দেশ্যে, যেমন এখান থেকে যে পানিগুলো যায় দেখা যায় যে তিস্তা মহানন্দা খাল আছে একটা, সেই খালটা, এই খালটা প্রায় ২,৯১৮ কিলোমিটার লম্বা। সেটার মধ্যে পানিগুলো সাপ্লাই করে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, মালদহ অন্যান্য জায়গায় সেচের সুবিধা করা হয়। আচ্ছা, তারা যে এই যে সেচের সুবিধা করা হয় আবার বিহারেও পাঠানো হয়। এই যে সুবিধা করছে, কিন্তু এর তো একটা নিয়ম নীতি আছে। তারা বেআইনিভাবে নিয়মকে তোয়াক্কা না করে একচেটিয়া ভাবে তাদের নিজের স্বার্থ হাসিল করতেছে। উজানের দেশ হলেই যে এরকম করতে হবে, আসলে বিষয়টা তা না। আন্তর্জাতিক ল বলতেও তো একটা ল আছে, তাই না? বাংলাদেশের অংশে তিস্তার
নদীসমূহ নদীকে জীবন মৃত রূপ ধারণ করছে। তিস্তা যে নদীটা বাংলাদেশে মানে বেঁচে থেকেও যে মৃত এরকম একটা অবস্থা। পৃথিবীর সর্বত্রই দেখা যায় যে আমাদের যে উজানের দেশগুলো থাকে ভাটি অঞ্চলের দেশের সাথে তারা একটা সমঝোতা রক্ষা করে চলে, কিন্তু বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে এরকমটা রক্ষা হয়নি। যখন মহান মুক্তিযুদ্ধ হয়, সেই মহান মুক্তিযুদ্ধের সময় যখন আমরা জীবন মরণের সংগ্রামে লিপ্ত, মহান মুক্তিযুদ্ধের আগের প্রেক্ষাপটে যখন আমরা দেশের বাঁচার জন্য আমরা আন্দোলন করতেছি, সেই মুহূর্তে কিন্তু ভারত আসলে এই সুযোগে মরণ ফাঁদ নির্মাণের কাজ শুরু করে। এবং পরে দেখা যায় দেশ স্বাধীনের কিছুদিন পরেই এই ফারাক্কা বাঁধ ছেড়ে দেওয়া হয়। শুষ্ক মৌসুমে বাঁধ আটকে দিয়ে তারা সম্পূর্ণ পানিটা নিয়ে নেয়। আমাদের এই অঞ্চল শুকায়া কৃষিকাজের জন্য অতি প্রয়োজনীয় ন্যূনতম পানি আমরা পাচ্ছি না, মরুকরণের হচ্ছে। আর যখন আবার বর্ষার সময় আমাদের দরকার হয় না, তখন আমাদেরকে এক্সট্রা পানি দিয়ে আমাদের এখানে বন্যা সৃষ্টি করে। গ্রীষ্ম মৌসুমে আমাদেরকে খরার সৃষ্টি করে, বর্ষা মৌসুমে আমাদের বন্যা সৃষ্টি করে। মানে উভয় দিকে সমস্যা সৃষ্টি করতেছে এই ফারাক্কা বাঁধ আর গজলডোবা ব্যারেজ গুলো আর কি। গজলডোবা ব্যারেজের কথা এখানে বলা আছে আর কি। ফারাক্কা বাঁধের ফলে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলগুলো আজ হাহাকার রব উঠেছে। আসলেই তো ব্যাপারটা তা। ওই অঞ্চলে গেলে বোঝা যায় কৃষকদের দুঃখ কিরকম। শুধুমাত্র কৃষি সম্পদ না, কৃষি, মৎস্য, তারপর ভূগর্ভস্থ পানি, আর্সেনিকের কারণে রোগাক্রান্ত, লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, নানান সমস্যা জর্জরিত। এবং এই সকল সবগুলো সমস্যা মাথায় রেখে কিন্তু 1976 সালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি ফারাক্কার বরাবর যায় এবং বাঁধের প্রতিবাদে একটা ঐতিহাসিক লং মার্চের ডাক দেয়। তিনি কিন্তু তখন থেকে এই সমস্যাটা আঁচ করতে পেরেছিলেন। এবার আসি যে এই যে যে সমস্যাগুলো, এগুলো আসলে আমাদের জন্য কতটা গুরুতর। দেখেন, আমাদের দেশ হচ্ছে নদীমাতৃক দেশ এবং এই নদীর উপরে ডিপেন্ড করে আমাদের দেশে যত বৈচিত্র্যতা, আমাদের জীববৈচিত্র্য নদীর সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যায়। আমাদের লাইফস্টাইল বলি, আমাদের ব্যবসা বাণিজ্য বলি, আমাদের শিল্প বলি, সবগুলো কিন্তু নদী কেন্দ্রিক। তো যদি এই নদীকেই নষ্ট করে দেওয়া হয়, তখন তো আমাদের জীববৈচিত্র্য ভারসাম্যই নষ্ট হয়ে যাবে। আমাদের শস্য শ্যামল নষ্ট হবে, আমাদের মনে করেন খাদ্য অভ্যাস চেঞ্জ হবে, আমাদের এই ভারসাম্যটাই রক্ষা হবে না। প্লাস আমাদের দেশটা তো হচ্ছে কি একটা ঋতু বৈচিত্র্যময় দেশ। এই দেশে ঋতু বৈচিত্র্যের সাথে এই দেশে বিভিন্ন পাকপাখালি থাকে। এই দেশে মনে করেন এর সাথে সবকিছু সম্পর্ক, আমাদের সংস্কৃতির সাথে এটা সম্পর্ক। যদি দেখা যায় নদীকে এভাবে মেরে ফেলা হয়, তখন তো এই ঋতুর বৈচিত্র্য তো থাকবে না। তখন হয়ে যাবে দুইটা কাল, এক বর্ষা আর একটা গ্রীষ্মকালের প্রচন্ড খরা। তো এতে দেখা যাবে কি মানুষ আসলে আমরা আমাদের যে দীর্ঘদিনের অভ্যাস, সেটা যদি হঠাৎ করে এরকম পরিবর্তন হয়, এটা জাতিকে ধ্বংস করার একটা অন্যরকম হাতিয়ার এটা। আচ্ছা, এবার আসি যে আমরা যে মাছের উপর ডিপেন্ড করি, আমাদের নদীতে অনেক মাছ থাকে, রুই, বোয়াল, পাঙ্গাস, কই, শিং। এই সকল মাছগুলো তো আলটিমেটলি যে পানি আসা যাওয়া করে এর উপরে তো ডিপেন্ড করে, তাই না? তো যদি এক মৌসুমে পানি থাকে না আরেক মৌসুমে পানি থাকে, তখন এদের স্বাভাবিক চলাফেরার জন্য তো কি প্রচুর অসুবিধা হয়। তখন আমরা এই স্বাদের মাছগুলো কোথায় পাবো? এবার আসি লবণাক্তকতার বিষয়তে। দেখেন, লবণাক্তকতা অনেক খারাপ ফসলের জন্য। কোনো একবার যদি লবণাক্ত পানি ফসলের মাটিতে ঢুকে যায়, সেই মাটি আসলে ফসল চাষের জন্য অনুপযোগী হয়ে ওঠে। এবং আমাদের যদি নদীগুলো এভাবে শুকিয়ে যায়, তখন দেখা যাবে কি সমুদ্রের লবণাক্ত পানি সহজেই নদীতে ঢুকে যাচ্ছে। আর দীর্ঘদিন যদি পানি এভাবে কমতে থাকে, তখন লবণাক্তকতা এমনি প্রাকৃতিকভাবে বেড়ে যায়। এখন এই যে ভারত যে আন্তঃনদী সংযোগ প্রকল্প বাস্তবায়নের নাম করে নদীগুলোর উপর একের পর এক ব্যারেজ সৃষ্টি করতেছে, এতে তো দেখা যাবে যে আমাদের এই যে নদীর নদী মারা যাবে, আমাদের জীববৈচিত্র্য নষ্ট হয়ে যাবে, লবণাক্তকতা বৃদ্ধি পাবে। এর পাশাপাশি দেখা যায় আর্সেনিক বিষক্রিয়াও বাড়ে। আর্সেনিক বিষক্রিয়া প্রভাবটা বাড়ে। এই প্রভাবটা তো একটু দুইটু প্রভাব না, এটা আমাদের ফুসফুস, চর্ম ক্যান্সার, আমাদের বিভিন্ন ধরনের ক্যান্সার সৃষ্টি করে। এবং আর্সেনিকের উপর স্যার এখানে অনেক কিছু দেখিয়েছেন যে আর্সেনিকটা কখন হয়, যখন প্রতি লিটারের মাত্রা 0.05 মিলিগ্রামের থেকে বেশি ছাড়িয়ে যায়। এবং এর বিষক্রিয়তা আসলে দীর্ঘদিনের 2 থেকে 5 বছর। শিশুদের স্বাভাবিক মস্তিষ্ক বিকাশ হতে পারে না আর্সেনিকের কারণে। তা আমাদের জাতির ভবিষ্যৎটাকে এখানেই নষ্ট করে দেওয়া হচ্ছে। আর্সেনিক রোগীদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের একটা সমস্যা সৃষ্টি হয়, সেটাকে বলে নিউরোট্রান্সমিটার সমস্যা। এই এনজাইম গুলো আর কি তৈরি হতে পারে না ঠিক মতো। এগুলো যদি তৈরি না হয়, তাতে মস্তিষ্কের ঠিক মতো বিকাশ ঘটবে না। প্লাস আর্সেনিক যুক্ত যে পানিগুলো, সেই পানিতে যে মাছ থাকে বা শাকসবজি, এগুলো তো আর্সেনিক থাকে। এগুলো খেলেও আমাদের কি হবে, রোগাক্রান্ত সৃষ্টি হবে। তো আলটিমেটলি যেটা দেখা যায় যে এই ফারাক্কা ব্যারেজ বা এই গজলডোবা ব্যারেজ গুলো, এগুলো সমস্যা যদি আমরা সমাধান না করি, আমাদের ত্রিমুখী সমস্যার সৃষ্টি হবে। একে তো কৃষিকাজ নষ্ট, দ্বিতীয়ত আমাদের জীববৈচিত্র্য নষ্ট হবে, এবং তৃতীয়ত আমাদের রোগবালাই শেষ হবে না।
তো এই ধরনের সমস্যা সমাধানে আমাদেরকে আসলে দ্রুতই কার্যকরী সমাধানের ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের আন্তর্জাতিক মহলগুলোকে আরো সোচ্চার করা উচিত এই ব্যাপারে, এবং ভারত যাতে আন্তর্জাতিক নিয়ম মেনে আমাদের সাথে এই ব্যাপারে চুক্তিতে আসে এবং চুক্তি কার্যকর করে, শুধু আসলে মানে চুক্তি যাতে কার্যকর করে, এই পদক্ষেপগুলো আমাদের নেওয়া উচিত। তো এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।